সময়কণ্ঠ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে এক অদ্ভুত কাহিনী শোনাবো। আর এই কাহিনীটি ইউটিউবকে নিয়ে। কি করে তিনটি ছেলে যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় তাদের হাত ধরে আমরা ইউটিউবের সঙ্গে পরিচিত হলাম। আপনাদের কি মনে আছে যখন ইবে পেপালকে ক্রয় করে নিল তখন এই তিনজন ছেলের একসঙ্গে চাকরি চলে গিয়েছিল এবং তারা বর্তমানে ইউটিউবের কো ফাউন্ডার। দুষ্টমির ছলে জন্ম নিয়েছিল ইউটিউব, আর আজ দেখুন বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন আর ভিডিও স্পেসে পরিণত হয়েছে ইউটিউব। সম্পূর্ণ ভিডিও মিডিয়া ইন্ডাস্ট্রিকে উল্টো পাল্টে শেষ করে দিল তারা। গুগলের সিইও বলেন, পরবর্তী যুগে ইউটিউব টিভির চেয়েও বেশি জনপ্রিয়তা পেতে যাচ্ছে। ইউটিউবের সামনে টিভি হয়ে যাচ্ছে ছোট। ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরও আপনি, ভিউয়ার্সও আপনি। ধরুন হঠাৎ আপনার কোনো প্রোগ্রাম দেখার ইচ্ছে হলো, কিন্তু টিভি অন করে আপনি তা দেখতে পারবেন না, কিন্তু ইউটিউবে আপনার যখন যা ইচ্ছে সেটি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। চ্যাড হার্লি, স্টিভ চেন, জাওয়াদ করিম পেপালে চাকরি করত। তিনজনই হঠাৎ সমস্যা সমাধানের উপায় বের করতে গিয়ে ইউটিউব সৃষ্টি করে ফেলে। সমস্যাটা কি ছিল? একদিন সন্ধ্যায় তাদের আয়োজন করা জন্মদিনের পার্টির কিছু ভিডিও তারা শেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সেই ভিডিও শেয়ার করা যাচ্ছিল না, কারণ সেই সময় ভিডিওটি শেয়ার করার জন্য কোনো ওয়েবসাইট ছিল না, আর সাইজে বড় হওয়ার কারণে সেটি মেইলেও অ্যাটাচ করা যাচ্ছিল না। এছাড়াও সেই সময় জ্যানেট জ্যাকসনের একটি কন্ট্রোভার্সিয়াল ভিডিও সেই সময় ইন্টারনেটে ভাইরাল হয়, যে ভিডিওতে জাস্টিন টিম্বারলেক তার পরিহিত কাপড় ফেটে ফেলে, আর যার ফলে তার শরীর দেখা যায়। সেই ভাইরাল ভিডিও দেখার জন্য জাওয়াদ করিম খুবই উৎসাহিত ছিলেন, কিন্তু টিভিতে ভিডিওটা ব্যান করা হয়। আর অনেক ওয়েবসাইটে খোঁজার পরেও কোথাও ভিডিওর সন্ধান পাওয়া গেল না। তিনি চিন্তা করলেন, এইরকম কত কিছু ভিডিও মানুষ দেখতে ইচ্ছে করে, কিন্তু তারা দেখতে পারে না। তাই এইসব সমস্যার সম্মুখীন হওয়ার পর তারা ইউটিউব তৈরির উদ্যোগ নেন। বাকি দুজন বন্ধু সুনামির চিন্তা করছিল আর বলছিল, সুনামির সময় কারো না কারো হাতে নিশ্চয়ই ক্যামেরা থাকে। তারা ভিডিও করে ঠিকই, কিন্তু শেয়ার করার মতো কোনো ওয়েবসাইট না থাকায় ভিডিও সবার কাছে পৌঁছতে পারে না। প্রথমে তারা টার্নিং হুকআপ নামে একটি ডেটিং সাইট খোলে। তারা চিন্তা করলো, ছেলে মেয়ে কিভাবে ডেট করবে। গার্লফ্রেন্ড খুঁজছেন, পাচ্ছেন না, স্মার্ট জিএফ চায়, এমন অনেকেই আছে। তাই তারা ডেটিং সাইট তৈরি করে। কিন্তু তখন মার্ক জাকারবার্গও হট আর নট অনলাইন নামে একটি ডেটিং সাইট বানায়, যেখানে একে অপরের পিক দেখবে আর তারপর বলবে হট নাকি নট। কিন্তু এইসব বেশি দিন চলেনি। বেশি দিন না চলার কারণে তারা অনলাইন স্ট্রিমিং অ্যাপ তৈরি করেন। আর তারা এইভাবে ভালো কাজ করেন যে একটি গবেষণা অনুযায়ী 70% ভিউয়ার্স ইউটিউবে একটি ভিডিও দেখতে এলে আরও 7টি ভিডিও দেখে যায়, আর 22% মানুষ একটি ভিডিও দেখতে এলে 14টি দেখে যায়। তাদের ইউটিউবের অ্যালগোরিদমটা খুবই আকর্ষণীয় ছিল, যা মানুষকে আকর্ষণ করে। আর এটাই পার্থক্য প্রজেক্ট ভার্সেস প্ল্যাটফর্মের। প্রজেক্ট হচ্ছে একটি সাধারণ ব্যবসা। ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা সময়কণ্ঠ চ্যানেলে আমার ভিডিও দেখেন। আমার ভিডিওতে কি রয়েছে? শুধুই কি কিচ্ছা কাহিনী, নাকি কিছু শেখার বিষয় রয়েছে? এবং এটাই হলো প্ল্যাটফর্ম। আমরা টাকার বিনিময়ে কিছু ক্রয় করি। এটাই হলো প্রজেক্ট, ট্রানজ্যাকশনাল বিজনেস। কিন্তু মাইক্রোসফট, গুগল, ফেসবুক যা কিছুই আছে তারা সবাই প্ল্যাটফর্ম সৃষ্টি করে। আর এই প্ল্যাটফর্ম সৃষ্টির কারণেই আজ তারা সফল হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, যখন একটি জীব অন্য একটি জীবের উপরে নির্ভরশীল হয়ে পড়ে তখন একে বলে ইকোসিস্টেম। ইউটিউব একটি প্রজেক্ট নয়, বরং প্ল্যাটফর্ম, একটি ইকোসিস্টেম যেখানে সবাই ইনকাম করছে, সবাই লাভবান হচ্ছে। আগে ইউটিউব সৃষ্টি হলো, তারপর তারা কন্টেন্ট ক্রিয়েটর খুঁজলো, এবং কন্টেন্ট ক্রিয়েটর আসার পর তার সাথে ভিউয়ার্সও এসে গেল। সবাই আসলো আর দেখলো, ওয়াও কত সুন্দর ভিডিও। এবার এখন জনগণ এসে জমা হলো, ঠিক তখনই বিজ্ঞাপনও এসে গেল। এছাড়া ইউটিউবে বিজ্ঞাপন সস্তা হওয়ায় বড় বড় ব্র্যান্ডগুলো টিভিকে ছেড়ে ইউটিউবে এসে গেল, প্রিন্ট ছেড়ে ইউটিউবে এসে গেল, কারণ ইউটিউবে বিজ্ঞাপন দেয়া তুলনামূলক অনেক সস্তা। টিভিতে বিজ্ঞাপন সবাইকে দেখানো হয়, কিন্তু ইউটিউবে টার্গেট করে মানুষদেরকে এই বিজ্ঞাপন দেখানো হয়। অর্থাৎ সঠিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ব্যবসায়ের বিজ্ঞাপনটি। সবার পকেটে ইউটিউবের টাকা আসা শুরু হলো, কিন্তু ইউটিউবকে কারা সাহায্য করলো? তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা। তাই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করা শুরু করলো, বিভিন্ন জায়গায় স্টুডিও বানিয়ে ট্রেনিং দেওয়া শুরু করলো, এবং কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলল, আমাদের স্টুডিও ব্যবহার করে কন্টেন্ট বানাও। তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের জ্ঞান আরো বাড়িয়ে দেওয়া শুরু করলো, যাতে ভালো কন্টেন্ট মানুষের কাছে পৌঁছায়। আর হেল্পলাইন সিস্টেম চালু করে দিল। ইউটিউব আপ্রাণ চেষ্টা করলো যেন ভালো কন্টেন্ট পাওয়া যায়। আর এটাই হলো ইকোসিস্টেম। ভিউয়ার্সরা ভালো কিছু দেখতে পাচ্ছে আর ভালো প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছে। কোন প্রোডাক্ট কেমন তা টাকা বিনিয়োগ করা ছাড়াই দেখতে পাচ্ছে ভিউয়ার্স। আর এই ভিউয়ার্সরাই হলো ইউটিউবের প্রোডাক্ট। গুগলের চেয়ারম্যান বলেন, ইফ ইউ ডোন্ট পে ফর দ্য প্রোডাক্ট
দেন ইউ আর দ্য প্রোডাক্ট। একটু মাথা খাটিয়ে দেখুন, তাহলে আপনার চোখকে ইউটিউব বিক্রি করছে। আপনার চোখ যে জিনিসটাকে দেখছে ওইটার দামই পাচ্ছে ইউটিউব। অর্থাৎ আপনার দেখা জিনিসের মাধ্যমেই ইউটিউবের ইনকাম হয়। ইউটিউবের ইনকাম হচ্ছে, আর সেই ইনকাম থেকে কিছু অংশ দেয়া হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। তাহলে দেখুন ফায়দা কাদের হচ্ছে? সবারই হচ্ছে। বিজ্ঞাপনদাতা তার সামগ্রিক বিক্রি বাড়াতে পারছেন, কন্টেন্ট ক্রিয়েটর তার কন্টেন্টের মূল্য পাচ্ছেন, আর এইসব থেকে ইউটিউবও তাদের ফায়দা পাচ্ছে। দেখেছেন, এটাই হলো প্ল্যাটফর্মের কামাল। জুয়া খেলার প্ল্যাটফর্মে যে জুয়া খেলে সে টাকা পায় না, কিন্তু জুয়ার প্ল্যাটফর্মের ওনার সে ঠিকই টাকা পাচ্ছে। বড় বড় ব্র্যান্ডগুলো ভালো করেই জানে ইকোসিস্টেম বানাতে পারলে সেখান থেকে সারা জীবন কামানো যাবে। এখন দেখুন, আমি, আপনি, বিজ্ঞাপনদাতা সবাই মিলে ইউটিউবকে সফল করাতে ব্যস্ত। এটাই ইকোসিস্টেম। বিজনেস শিখছেন আপনি, এটাই তো শেখানো হয় যে কিভাবে সবাই মিলে একটি ইকোসিস্টেম বানাতে পারবেন। একবার ইকোসিস্টেম বানিয়ে ফেলতে পারলেই আপনি সফলতার জন্য কষ্ট যেমন করবেন না, বরং সবাই মিলে আপনাকে সফল করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। যেমনটা আমরা করছি এখন ইউটিউবকে সফল করার জন্য। এখন ফেসবুক ও ইউটিউবকে কম্পিটিশন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, যেখানে তারা অনলাইন ভিডিও স্ট্রিমিং করছে। যারা কম পারদর্শী তারা ভিডিও করছে, আর যারা প্রফেশনাল নয় তারাও ভিডিও করছে। এবং দৈনন্দিন জীবনের ভিডিও রয়েছে যা ইউটিউবের তুলনায় খুবই পিছিয়ে। তাই ভবিষ্যতে ইউটিউবই হবে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। আমার কথা একটু খেয়াল করে দেখুন, 7.5 বিলিয়ন মানুষ পৃথিবীতে বসবাস করে। ইউটিউবে মাসিক 2 বিলিয়নের কাছাকাছি অ্যাক্টিভ ইউজার রয়েছে। ইউটিউব এতই বড় হচ্ছে যে 2025 সালের পর হয়তো 72% মানুষ পৃথিবীতে টিভির লাইন কেটে ফেলবে এবং আর কখনো কেবল লাইন লাগাবেই না। আর সে কারণেই বিজ্ঞাপনদাতারা টিভি থেকে সরে ইউটিউবে চলে আসছেন। বর্তমানে ইন্ডিয়াতে 43 কোটি লোক মোবাইল ইউজ করে। 2023-এ এই সংখ্যা দাঁড়াবে 85 অথবা 86 কোটি আনুমানিক, অর্থাৎ দ্বিগুণ হবে। তাহলে দেখুন, সম্পূর্ণ মার্কেট টিভি থেকে মোবাইলে চলে যাচ্ছে। এইভাবেই ভবিষ্যতে ধীরে ধীরে মানুষ টিভি থেকে মোবাইলে এসে যাবে। ইউটিউব এবং টিভির মাঝে এম্পাওয়ারমেন্টের পার্থক্য রয়েছে। মানে ইউটিউব আপনাকে পাওয়ার দেয়, আর টিভি আপনার কাছ থেকে পাওয়ার কেড়ে নেয়। ইউটিউব সবসময় চালু থাকে, আর ইউটিউব দেখার জন্য আপনাকে বাসায় বসে থাকতে হয় না। কিন্তু টিভি দেখতে হলে বাসায় বসে থাকা জরুরি। ইউটিউবে আপনি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে পারবেন, মানে আপনার হাতে পাওয়ার আছে। আপনি চাইলে ইউটিউবে কোনো বিষয়ের বিরুদ্ধে আওয়াজ তুলতেও পারেন, প্রতিবাদও করতে পারবেন। কিন্তু টিভিতে কিছু দেখলে ভালো না লাগলে চুপ করে বসে থাকতে হবে, শুধুই দেখবেন আর শুনবেন, কিছুই বলতে পারবেন না। কিন্তু ইউটিউবে ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবই পারবেন। চাইলে এইমাত্র দেখে আসা ভিডিওটি পুনরায় আবারও দেখতে পারবেন, কিন্তু টিভিতে চাইলেই এসব সম্ভব নয়। ধরুন, অনেক আগের একটি সিরিয়াল আপনার অনেক পছন্দের ছিল, দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু টিভিতে কি দেখা সম্ভব হবে? বা সিরিয়ালের পরের পর্ব দেখতে হলে আপনাকে অপেক্ষায় থাকতে হবে। কিন্তু ইউটিউবে আপনার যখন ইচ্ছে তখনই যে কোনো পর্ব আপনি দেখতে পারবেন। টিভি যে সিস্টেমে বানানো হয়েছে সেটি দেখে মনে হতে পারে আপনাকে বিরক্ত করার জন্যই বানানো হয়েছে। 30 মিনিটের প্রোগ্রামে 7-8 মিনিট পরপর বিরতি, আর 20 মিনিটের বিজ্ঞাপন, আর 40 মিনিটের কন্টেন্ট। এখন যদি কোনো প্রোগ্রাম ভালো লাগে তাহলে দেখে ফেলতে পারেন ইউটিউব। আর ইউটিউব বিজ্ঞাপন আসলে খুবই অল্প সময়ের জন্য আসে, কারণ ইউটিউব জানে বেশি বিজ্ঞাপন দেখালে আপনি বিরক্ত হবেন, চলে যাবেন। টিভি কিন্তু আপনাকে বিজ্ঞাপন দেখার জন্য বাধ্য করে, কিন্তু ইউটিউব তা কখনোই করে না। ইউটিউব টার্গেট করা মানুষদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দেখায়, টিভির মতো সকল বিজ্ঞাপন দেখায় না। টিভিতে আপনার কাজে লাগবে এমন জিনিসের বিজ্ঞাপন দেখায়, আবার কাজে লাগবে না এমন জিনিসের বিজ্ঞাপনও দেখায়। যেমন আপনি একজন পুরুষ, কিন্তু টিভিতে আপনাকে স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন দেখায়। আপনি পুরুষ হলে আপনার স্যানিটারি প্যাড কেন লাগবে? আর তা প্রয়োজন হলে আপনার স্ত্রী বা আপনার কাজের বুয়াকে দেখানো উচিত। আর আপনাকে কিছু দেখালে আপনার কাজের জিনিসই দেখানো উচিত। ইউটিউবের বিজ্ঞাপনের সিস্টেম অনেক ভালো মানের, যার কারণে আজ মানুষেরা টিভির চেয়ে ইউটিউবকে বেশি প্রাধান্য দিচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে তারা টিভিতেই ইউটিউব দেখছে। আবারও বলি, আজ মানুষ টিভি দেখলেও টিভিতেই ইউটিউব দেখছে, টিভিতে কেবল লাইনের প্রোগ্রাম দেখছে না। টিভি না দেখার সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ টিভির সঙ্গে দর্শকদের কোনো সরাসরি যোগাযোগ নেই। অন্যদিকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তার কন্টেন্ট সেকশনে দর্শক তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছে বা তাদের মনোভাব বুঝতে পারছেন। আর ক্রিয়েটর কথা বললে সাবস্ক্রাইবাররা দেখতে পাচ্ছে, আর এক ক্রিয়েটরের সাবস্ক্রাইবার অন্য ক্রিয়েটরের সাবস্ক্রাইবারের সঙ্গে ঝগড়াও করছে। আর এইভাবেই সৃষ্টি হচ্ছে কমিউনিটি আর সম্পর্কের অন্তর্জাল। টিভির সমস্যা কি? দেখুন, টিভির ফিক্সড বা টার্গেট করা কোনো বিজ্ঞাপন বা দর্শক নেই, অর্থাৎ যা আছে সবাইকে তা দেখতে হবে, এটাই টিভির নিয়ম।
যেমন ধরুন, কেউ চিত্র অঙ্কন করা শিখতে চায়। টিভিতে আপনার এই ইচ্ছে বুঝে আপনাকে চ্যানেল সাজেস্ট করার মতো কোনো সিস্টেম নেই, কিন্তু ইউটিউবে গেলেই ইউটিউব আপনার এই মনোভাব বুঝে আপনাকে হাজার হাজার চ্যানেল সাজেস্ট করবে। সে কারণে যা আপনি ইউটিউবে পাবেন তা কিন্তু কখনোই টিভিতে পাবেন না। ইউটিউবে আপনি বিভিন্ন বিভাগের বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পাবেন। কিডস, পেইন্টিংস, স্পোর্টস, সার্ফিং, অনেক কিছু রিলেটেড ভিডিও পাবেন। এই যুগই হচ্ছে বিভিন্ন বিভাগের যুগ, কারণ এতে এম্পাওয়ারমেন্ট বেশি। প্রত্যেকের ভিন্ন ভিন্ন চাহিদা, আর সবারই ভিন্ন চাহিদা মেটানোর জন্য ভালোই ব্যবস্থা রয়েছে ইউটিউবে। আমরা তো সবাই জানি, প্রথমবারই সবাই সফলতা পায় না। আপনাকে শুরুতে পাইলট এক্সপেরিমেন্টেশন করতে হয়। এমন ইউটিউবেও হয়। হকির লাঠি দেখেছেন? হকির লাঠি প্রথমে নিচে আসে, পরে উপরে ওঠে। এমনই হয় প্রত্যেক বিজনেসে, প্রথমে নিচে যায়, পরে উপরে ওঠে। ইউটিউবের সাথেও শুরুতে এমনই হয়েছিল। ইউটিউব যখন শুরু হলো তখন অনেক কষ্ট হলো, তারপর তারা অনেক ইমপ্রুভমেন্ট আনলো। কপিরাইট ক্লেম এবং অফেন্সিভ কন্টেন্ট খুব স্ট্রিক্ট হতে শুরু করলো। কেউ কি দেখাতে পারবেন যে ইউটিউবে অফেন্সিভ কোনো কন্টেন্ট আপলোড করবেন আর তার কিছুই হবে না? কিছুক্ষণের মাঝেই আপনার অফেন্সিভ কন্টেন্ট ইউটিউব সরিয়ে নেবে, এমনকি আপনার চ্যানেল ব্যান করে দেবে। আর এইভাবেই হাজারো চ্যানেলকে টার্মিনেট করেছে ইউটিউব। ইউটিউব কনজিউমারের হিসেবে চলে, কনজিউমার কি চায় আর তার কি দরকার তার দিকে নজর দেয়। ক্রিয়েটরকে ডিটেইলে অ্যানালিটিক্স দেয় ইউটিউব। তারা বুঝিয়ে দেয় যে যারা আপনাকে দেখতে আসছে বা শুনতে আসছে তার হিসেব অনুযায়ী ভিডিও বানান। সে কোথায় থাকে, তার সাইকোগ্রাফি কি, তার জিওগ্রাফি কি, সনোগ্রাফি কি, এই সব কিছুরই পরিপূর্ণ ডিটেইল দেবে আপনাকে ইউটিউব। কোন কোন দেশ থেকে কতজন মানুষ বা কয়জন মহিলা বা কয়জন পুরুষ, বা তারা কোন বয়সের, আর তারা কখন দেখছে, কি দেখছে কিংবা কতক্ষণ দেখছে না, কি পছন্দ করছে ইত্যাদি বিভিন্ন বিষয় সে অ্যানালিটিক্সে থাকবে। আর এইসবের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা বুঝে যান যে আমার ভিউয়ার্স কি দেখতে চান। আর এত কিছুই বলে দেয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইউটিউব, তবু আপনার পার্সোনাল আইডেন্টিটি তা কখনোই বলে দেয় না। কামান, খুবই আশ্চর্যের ব্যাপার। ইউটিউব সব জানানোর পরেও ভিউয়ার্সকে তার অরিজিনাল আইডেন্টিটি কখনোই রিভিল করে না। আর এই কারণে কনফিডেন্সিয়ালিটি আর প্রাইভেসি মেনটেন করা যায়। আজ ইউটিউব সম্পূর্ণ বিশ্বে বিস্তৃতি লাভ করেছে, তারা গেম চেঞ্জ করে ফেলেছে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি ট্রানজ্যাকশনাল বিজনেস করছেন, নাকি প্ল্যাটফর্ম ক্রিয়েট করছেন, নাকি প্রজেক্টে মাল দেন আর টাকা নেন এমন বিজনেস করছেন, নাকি বড় প্ল্যাটফর্ম ক্রিয়েট করছেন যাতে ইকোসিস্টেমে যত মানুষ আপনার সঙ্গে সংযুক্ত, আপনার এমপ্লয়িজ, আপনার কনজিউমার, আপনার পার্টনার, আপনার ইনভেস্টর, তারা কি সফল হতে পারছে? আপনি কি পরিপূর্ণ ইকোসিস্টেম বানাতে পারছেন? ভিডিও শেয়ার করে কমেন্ট করে জানান নেক্সট কেস স্টাডিজ কি দেখতে চান।